সুধী দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আজকের কোভিডের উপর আপনাদের প্রতিদিনকার যে লাইভ সেশনটি, আজকে অনেক দিন পর লাইভ সেশনে আমাদের স্টুডিও থেকে বলছি। আশা করছি ভালো আছেন। জনস হপকিন্সের একটা উপাত্ততে আজকে দেখলাম যে এই প্রথম বাংলাদেশে কোভিডের সংখ্যা কমেছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না, তো এটি নিয়ে আমি পরে আলাপ করবো না। আজকের বিষয়টি সম্পর্কে চলুন একটু ধারণা করি। হ্যাঁ, আজকের বিষয়টি হচ্ছে এই জীবাণুটি কি তবে বাতাসে ভাসা শুরু করলো কি না, অর্থাৎ কেন এই আলোচনাটি হঠাৎ করে আসলো। পৃথিবীর 32টি দেশ থেকে 239 জন বিজ্ঞানী তারা দাবি করেছে যে এইটি বোধহয় এয়ারবর্ন হয়ে যাচ্ছে। এয়ারবর্ন কথাটির অর্থ কি, আমি সেটিতে যাচ্ছি। তার আগে গতকালের ভিডিওটি দেখে আমি কিছু কমেন্ট পেয়েছি, কমেন্টটি সম্পর্কে একটু না বললেই নয়। আপনারা সবাই জানেন যে গত ঠিক 1 মাস আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম এবং একটি পরিস্থিতির মুখে পড়েছিলাম। তো অনেকেই আফসোস করছেন, স্যার আমরা খারাপ, আমরা পারলাম না আপনাকে রাখতে। দেখুন, আমি আবারও বলে দিচ্ছি যে আমি গিয়েছি একটি নিয়মের মধ্যে কিছু সময় কাটিয়েছি, আমি তারপর চেষ্টা করেছি, আমি চলে এসেছি আমেরিকাতে। আমার কোনো আফসোস নেই, আপনারা মেহেরবানি করে মন খারাপ করবেন না। আমি তো ক্ষুদ্র একজন চিকিৎসক, আমি কতটুকুই বা পরিবর্তন করতে পারবো। তারপরও আমি যতটুকু সম্ভব বাহির থেকে, আমেরিকা থেকে আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাব। যেমন গতকাল আমি আমার যে সংগঠন সেটির উদ্যোগে আমরা বরিশালে বেশ কিছু N95 মাস্ক এবং বেশ কিছু মাস্ক এগুলো দিয়েছি। আবার খুব শীঘ্রই আমরা কুমিল্লা এবং চট্টগ্রামে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা, খুব এক্সপেন্সিভ, সেগুলোও দেব। তো এরকম কিছু কিছু কাজ চলবে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব। সবাই আমরা যদি একসাথে কাজ করি আমরা নিশ্চয়ই পরিবর্তন আনতে পারবো। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে মন খারাপের কোনো সুযোগ নেই। এটি একটি পরিস্থিতি যেটি থেকে দুনিয়ার অনেক দেশ উতরে গিয়েছে, আমরাও পারবো উতরাতে। তো আসুন আজকের বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এয়ারবোর্ন কথাটির আগে আমরা এই ভাইরাসটি সম্পর্কে একটু জানি। এই ভাইরাসটি অন্য যে কোনো জীবাণু থেকে একটু ভারী ধরনের। তবে এই যে দেখুন, এটি যদি একটি চুলের সাইজ হয় তাহলে 10 মাইক্রন হচ্ছে ডাস্ট, যে ধুলা আমরা চোখে দেখি অনেক সময়, বা ধোঁয়া যেটি উঠতে দেখি। রক্তকণিকা হয় সাধারণত 7.2 মাইক্রন। করোনা ভাইরাস এরপর হচ্ছে, করোনা ভাইরাসের সাইজ হচ্ছে 0.1 এর কাছাকাছি এরকম। একটি চুলের 10 ভাগের 1 ভাগ, যেটি খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, এটিকে যদি আমরা আবারও ভাগ করি, একটি চোখে দেখার মতো 40 মাইক্রন, হোয়াইট ব্লাড সেল 25, 8 মাইক্রন রেড ব্লাড সেল, 0.1 হচ্ছে 0.3 হচ্ছে কোভিড। হ্যাঁ, এইভাবে দেখালাম। এখন যখন আমরা কথা বলি বা জোরে আমরা শ্বাস নিই, হ্যাঁ, প্রশ্ন নিচ্ছি না আজকে। আচ্ছা, তো যখন আমরা কথা বলছি, একজন কোভিড আক্রান্ত রোগী যদি হয় বা ক্যারিয়ার বা বাহক যদি হয় আমার মতো মনে করুন, তো আমরা কথা বললে এটি 3 ফিটের মধ্যে এটি পড়ে যাবে, এটি স্বাভাবিক। আর জোরে কথা বললে আরেকটু জোরে পড়বে। হ্যাঁ, তো জোরে হাঁচি দিলে এটি 26 ফিট পর্যন্ত যে এটি মানুষকে এফেক্ট করতে পারে। এখন এটি স্বাভাবিক যে এই যে জায়গাটুকু, এখানে পিছনে একটি ফ্যান লাগিয়ে রাখলে যদি এটি যে এখানে পড়ার কথা, ফ্যানের কারণে, টেবিল ফ্যানের কারণে এটি বাতাসে কিছুক্ষণ উঠতে পারে, তখন এটিকে বলা হয় এয়ারবর্ন হলো কিনা। ব্যাপারটি এইটি, এয়ারবর্ন অর্থাৎ বাতাসে ভাসতে পারে কি না এইভাবে নিজস্ব গতিতে, সেইটি হচ্ছে প্রশ্ন। এই 239 জন যেই চিকিৎসক না যেই বিজ্ঞানী, তারা এই প্রশ্নটি করেছেন যে কারণ দেখা গিয়েছে যে অনেক সাবধানতার পরও এই রোগটিকে বন্ধ করা যাচ্ছে না। তাই তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দাবি করেছে যে অবশ্যই এটির পেছনে কিছু এয়ারবর্ন, বাতাসে ভাসার, উড়ার এটির একটি সম্ভাবনা আছে কিনা তারা আবারও দাবি করছে। দেখুন, এইটি এমন একটি বিজ্ঞান যেটি গত 1 মাস আগে যেটি শুদ্ধ ছিল, এই 1 মাস পরে এটি অশুদ্ধ, এরকম অনেক ইনফরমেশন আসছে। তাই তারা এই যে প্রশ্নটি করেছে, এইটির নিয়ে ভাবার সময় এসেছে। শাব্দিক অর্থ হচ্ছে ভাসছে কিনা।
যেমন ধরুন কিছু কিছু রোগ আছে, জীবাণু আছে যারা বাতাসে এইভাবে ভাসতে পারে, যেমন কমন কোল্ড, অনেক ছোট ছোট ভাইরাস আছে সর্দি কাশির, ইনফ্লুয়েঞ্জা, টিউবারকুলোসিস, চিকেন পক্স, মাম্পস, মিজলস, হাম যেটিকে বলি আমরা, হুপিং কফ, ডিপথেরিয়া, এই এরা কিন্তু নিজেরা ভাসতে পারে বাদে। ড্রপলেটস অর্থাৎ আমরা যেটি বললাম যে ভারী জীবাণু যেটি কোভিড, এইটিও এয়ারবোর্ন হতে পারে যদি ক্লোজ স্পেসে হয়, একটি বদ্ধ রুমের মধ্যে থাকে, দরজা জানালা নেই বা আছে বন্ধ, এবং সেইখানে অনেক মানুষ আছে, তাহলে এইটি এয়ারবোর্ন হতে পারে। সেখানে এটি কিছুক্ষণ ভেসে থাকতে পারে স্বাভাবিকের চেয়ে। অথবা ধরুন আমি কোভিড রোগী, আমি কথা বলছি, আমার গায়ে এখানে পড়ছে, আমি জামাটি খুলে আমি এভাবে ঝাড়া দিলাম, তখন এটি কিন্তু কিছুক্ষণ এয়ারবোর্ন থাকতে পারে। তাই করোনা রোগী, আক্রান্ত রোগী যদি যেন এরকম ঝাড়া কাপড় না দেয়, সেটি ছোট ছোট ইনফরমেশন যেটি জানতে হবে। এখন এইটি এয়ারবোর্ন হচ্ছে কিনা, এটি বাতাসে কি পরিমাণ জীবাণু, এই জীবাণুটি গিয়ে পরে না থেকে কতক্ষণ থাকবে সেটি নির্ভর করে একটি রুমে কতজন মানুষ আছে। একটি ধরুন বদ্ধ ঘরে অনেক রোগী, এর মধ্যে এরা কথা বলছে, তখন এটি হতে পারে। দরজা জানালা বন্ধ কিনা সেটির উপর নির্ভর করে, যদি বন্ধ থাকে তাহলে এটি বেশিক্ষণ সময় এই স্থিতি অবস্থায় বাতাসের মধ্যে থাকতে পারে। খোলা থাকলে এটি বাহিরের সাথে ডাইলিউটেড হয়ে যেতে পারে, সেটিতে কোনো অসুবিধা নেই। তো আবার ভেতরের মানুষগুলো নড়াচড়া করছে কিনা সেটির উপরও নির্ভর করে। যেমন একটি ইনডোর স্টেডিয়াম যদি থাকে, সেখানে 5,000 মানুষ থাকে, এর মধ্যে 50 জন মানুষ কোভিড আক্রান্ত থাকে, তখন কিন্তু এটি ইনডোর স্টেডিয়াম, এটি এরকম পরিস্থিতি নিতে পারে। তো যা বলছিলাম, সাধারণত বড় যেই পার্টিকেল গুলো সেগুলো ড্রপলেট আকারে পড়ে যায়, বড় অংশগুলো, ছোটগুলো একটু কিছু দূর ভেসে যেতে পারে। আর সেখানে যদি বাতাস ফ্যান দিয়ে সার্কুলেট করা হয় বা এয়ার কন্ডিশনে সার্কুলেট করা হয়, বিজ্ঞানীদের ভয় সেই জায়গাটাতেই, এটি তখন আর ড্রপলেট থাকে না, পড়ে যায় না, এটি কিছুক্ষণ যেতে পারে। যদিও বিজ্ঞানসম্মতভাবে কিছু প্রসিজিওর আছে, মেডিকেলি আমরা বলি, এটির কারণে এটি তখন অ্যারোসোলাইজড হতে পারে, বাতাসে ভাষার কন্ডিশন হতে পারে। যেমন ধরুন রোগীকে যখন সাকশন দেওয়া হয় পাইপ দিয়ে, তখন এটি বাতাসে ভাষার উপক্রম হতে পারে। যখন একজন কোভিড আক্রান্ত রোগীকে আমরা প্রোন পজিশনে ঘোরাতে যাই, তখন কিছুটা সম্ভাবনা আছে হবার। তারপর যখন ভেন্টিলেটর থেকে ডিসকানেক্ট করা হয়, অথবা যখন রিসাসিটেট করা হয়, আপনারা টিভিতে টেলিভিশনে দেখেছেন, এই রিসাসিটেশনের সময়ও দেখা যায় যে যদি তখনও এই রোগীর শ্বাস থেকে এটি অ্যারোসোলাইজড এয়ারবোর্ন হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ট্রেকিওস্টমি টিউব, এখানে টিউব লাগিয়ে দেওয়া হয়, তখনও এটি এখান থেকে হতে পারে। অথবা নেবুলাইজেশনের সময়, অনেকের হাঁপানি রোগ আছে, তারা শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করার জন্য অনেক সময় করতে পারেন, তখন তিনি যদি আক্রান্ত হন, তখন এই নেবুলাইজেশন মেশিন দিয়ে যখন ব্রিথ নেয়, তখন দেখবেন বাতাসে উঠছে এই পার্টিকেলগুলো। তখন করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে এই জন্য বলা হয় যে সাবধানতা অবলম্বন করা উচিত। এখন এয়ারবোর্ন যদি হয়ে যায় তাহলে কি করবেন? হ্যাঁ, এই যে প্রশ্নটি আসলো কাদের, এটি নিয়ে আমি একটু পরে আসছি, দেখি কিছু স্লাইডে নতুনত্ব আছে কিনা, আমি একটু চলুন দেখি। এই স্লাইডটি হচ্ছে আবার ওই একই কথা, হেভি পার্টিকেল গুলো পড়ে যাচ্ছে, লাইট পার্টিকেল গুলো দূরে যাচ্ছে, জোরে কথা বললে, হাঁচি দিলে এটি সরাসরি প্রজেক্টরই হচ্ছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে এটিও অনেকটা সেরকমই একই রকমের মেসেজ দিচ্ছে, এটিও তাই মেসেজ দিচ্ছে। এটি আমি একটু আগে বলেছি ব্যাখ্যা, দেখুন বড় পার্টিকেল গুলো পড়ে যাচ্ছে, ছোটগুলো এত দূর যাচ্ছে। তাই অনেক সময় এইটির অর্থ হচ্ছে যারা রোগীকে টেক কেয়ার করছেন, তাদের স্বামী বা স্ত্রী রোগীকে টেক কেয়ার করছেন, উনি হয়তো সুস্থ, কিন্তু উনি মাস্ক না পরাতে দেখুন ছোট পার্টিকেল গুলো সুস্থ মানুষ পর্যন্ত যাবে। তো যারা সমাজে থেকে যারা অসুস্থ আত্মীয় স্বজনের টেক কেয়ার করছেন, তারা কিন্তু এই ব্যাপারটিতে একটু সাবধান হতে হবে। ধরুন এই রোগীকে আপনি একটি গাড়িতে করে হাসপাতালে নিচ্ছেন, এখানে 4 জন বসা একটি গাড়ির মধ্যে, তাহলে দেখুন এই ছোট পার্টিকেল গুলো কোথায় যাবে?
সবাই মাস্ক পরতে হবে, প্রয়োজনে জানালা খোলা রাখুন, ব্যাপারটি এরকমই। হ্যাঁ, গাড়িতে ড্রাইভার ছাড়া আর কেউ যেন সাথে না যান, এগুলো ব্যাপারগুলো আছে স্বাভাবিকভাবেই। আচ্ছা, এটি বোধহয় একটি N95 এর মাস্কের একটা সার্জিক্যাল মাস্ক। দেখুন কিছু পার্টিকেল চলেই যায়, N95 বা FFP2 গ্রেডের মাস্ক হলে এটি এখানে গিয়ে আটকে যায়। সার্জিক্যাল মাস্ক পুরোপুরি করতে পারে না, আটকাতে পারে না। ডাস্ট পার্টিকেল 10 মাইক্রন, করোনা ভাইরাস 0.1 মাইক্রন, 10 ভাগের 1 ভাগ। সো 0.1 পর্যন্ত 95% N95 মাস্কে আটকে যায়। তো যা বলছিলাম যে আজকের এই যে বিষয় যদি এয়ারবর্ন হয়, এই প্রশ্নটি কেন আসলো, কেন এত চিন্তিত? বিজ্ঞানীরা ভাবছে যে আসলে আমরা এত মানুষ কেন ছড়াবে, সবাই তো মাস্ক পরছে, চেষ্টা করছে যারা যেভাবে করার, কিন্তু তারপরও কেন এটি ছড়াচ্ছে? এটি কি শুধুই এটি ড্রপলেট? তা নয়, খুব সম্ভবত ড্রপলেট ছাড়াও আরো কিছু। তবে কি করার, যারাই স্বাস্থ্যসেবা কর্মী আছেন চেষ্টা করতে হবে N95 মাস্ক পরার জন্য। সোশ্যাল ডিস্টেন্সিং তো অবশ্যই মেনটেন করতে হবে, সোশ্যাল নয়, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে 6 ফিট। হ্যাঁ, এয়ার কন্ডিশন যদি থাকে তাহলে এটা স্পেশাল ফিল্টার আছে, সেটি ব্যবস্থা করতে হবে। ফাইনালি যারা পরিবারের সদস্যরা আছেন, একই ঘরে থাকছেন, আজকের মেসেজ হচ্ছে তাদের জন্য এয়ারবর্ন প্রিকশন নিতে হবে, তাদেরকে আরো সাবধানী হতে হবে। এই যে প্রশ্নগুলো আসছে যে পরিবারের সদস্যরাও এফেক্টেড হয়ে যাচ্ছে একই ঘরে থাকলে, তাদের জন্য আরো স্পেশাল প্রিকশন। স্বামী বা স্ত্রী ভাবছেন তার স্পাউস বা স্বামী স্ত্রীর বা পরিবারের লোকজনের তাদের সেবা করতেই হবে, কিন্তু আনপ্রোটেক্টেড নয়, অবশ্যই প্রোটেকশন নিতে হবে। এই যে এয়ারবোনের প্রশ্নটি এসেছে আমার ধারণা এইখান থেকেই এসেছে। এবং যারা বয়সে তরুণ আছো, তারা পশ্চিম বিশ্বে বিভিন্ন জায়গায় পার্টিগুলোতে যাচ্ছে, বিচে যাচ্ছে, যারা এখন বাংলাদেশে অনেকে আউটডোরে যাচ্ছে বিচের পারে বা বাগানে, তারা একটু কেয়ারফুল হতে হবে, এইটি হচ্ছে কথা। তবে এই সমস্ত উপাত্তগুলো তো নিয়মিতই পরিবর্তন হচ্ছে। আমি মনে করি যে এইটিকে ড্রপলেট বলা হচ্ছে, ভারী উপাদান, এটি উঠছে না বাতাসে, কিন্তু যেহেতু প্রশ্নটি এসেছে, আজকের মেসেজ হবে যেহেতু প্রশ্নটি এসেছে আমরা সর্বোচ্চ সাবধানী হব। অর্থাৎ এয়ারবর্ন, অর্থাৎ এটি বাতাসে ভাসে, সেই রকম প্রিকশন বা সেই রকম প্রস্তুতি নিয়েই আমাদেরকে চলতে হবে। শুধু সাবধানে থাকুন। বাংলাদেশে ভাই বোনেরা আপনারা যেখানে আছেন, ঘাবড়ানোর কিছু নেই। এইটি একটি সময় আসবে যেটি প্রতিটা দেশে সমস্ত সমাজকেই এটি আক্রান্ত করেছে, করবেও একটি নির্দিষ্ট সংখ্যা না পার হওয়া পর্যন্ত। ঘাবড়ানোর কিছু নেই, এটিকে ফাইট করতে হবে। বিজ্ঞান যা বলছে সেটিকে মেনে নিতে হবে। আমি আবারও বলছি, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে যেই পরিমাণ ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, আমি আপনাদের পাশেই আছি।